বছর ঘুরে আবারও এসেছে বিজয়ের মাস। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল এবং শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। আমরা দেখেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে পরাধীনতার শিকল ভেঙে বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। এবং লড়াকু বাঙালি জাতির ইতিহাসের প্রতিটি ধাপে ধাপেই আমরা দেখেছি আন্দোলন সংগ্রামের গল্প। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, প্রতিটি আন্দোলনে জড়িয়ে আছে সাধারণ মানুষের আত্মত্যাগের কথা। বিপ্লব হয়, পরিবর্তনের সুর বাজে, ক্ষমতার পালা বদল হয়, কিন্তু সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় কতটুকু? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে সমসাময়িক রাজনীতির উল্লেখযোগ্য বিষয়গুলো। দর্শক, আমি ফার্নাস জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর আনব এহসানুল হক মিলন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর এহসানুল হক মিলন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম বছর ঘুরে আবার এসেছে বিজয়ের মাস। লড়াকু বাঙালির জাতির সেই সত্তাকে কি বিজয়ের মাস উদ্বুদ্ধ করে? অবভিয়াসলি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সম্পাদক সৌরভ ভাইকে। অবভিয়াসলি এটাই আমাদের প্রেরণা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের ভালোবাসা, এখানেই আমাদের দেশাত্মবোধ, যেটা 1971 আমরা প্রমাণ করেছি। আবার জুলাই 36, 2024 আবার পুনরায় মানুষ প্রমাণ করেছে যে এদেশের জনগণকে কখনো থামিয়ে রাখা যায় না এবং যাবে না। এবং ফ্যাসিস্ট আচরণ যারা করবে তাদের ভাগ্যে এটাই বরণ করতে হবে, যে যেই হোক না কেন, যখনই হোক না কেন। এটাই আমরা বিশ্বাস করি। তো রাজনীতির ঘাত প্রতিঘাত পেরিয়ে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, তারপরেও জনগণের আকাঙ্ক্ষার কথা যদি বলি, তার কতটুকু বাস্তবায়ন হয়েছে? প্রথমত হলো আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি। দ্বিতীয় হলো বারবারই যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেছে তাদেরকে আমরা বিতাড়িত করেছি। অতএব জনগণ যতটা পেয়েছে তার চেয়ে বেশি পাওয়ার প্রতীক্ষায় রয়েছে। আমরা নিশ্চিত যে আগামী দিনগুলো জনগণের জন্যই আসবে, সুন্দর ভবিষ্যৎ হবে। আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই তরুণ জনগণ যেভাবে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছে, ঠিক সেটাই আমরা আগামীতে দেখতে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সোহরাব হাসান, মহান মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এবং যুদ্ধ পরবর্তী সময়েও কিন্তু আমরা দুবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছে। তারপরেও জনগণের ভাগ্যের পরিবর্তন কতটুকু হয়েছে ক্ষমতার পালাবদলের সাথে সাথে? ধন্যবাদ এবং এহসানুল হক মিলনকে শুভেচ্ছা। সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা। আসলে স্বাধীনতা তো সবার স্বাধীনতা যখন হবে তখনই আমরা বলতে পারি এই স্বাধীনতা অর্থবহ, সব মানুষের। 71 একটা গান ছিল, আমার এ দেশ সব মানুষের। সেই সব মানুষের দেশ হয়নি। সেটি গত 54 বছর ধরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যারা রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন, যারা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করেছেন, যারা আইন পেশা নিয়ন্ত্রণ করেছেন, শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন, তাদের সম্মিলিত ব্যর্থতার কারণেই। কারণ আমরা দেখতে চাইনি যে দেশের বৃহত্তর যে জনগোষ্ঠী, এমনকি 24-এর গণ অভ্যুত্থানের এককভাবে যদি বলেন আত্মদানের বা জীবনদানের সংখ্যা কিন্তু সাধারণ মানুষের বেশি। কিন্তু এখনও 144টি অজ্ঞাতনামা শহীদের নাম ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। তারা রায়েরবাজার গোরস্থানে তাদের দাফন করা হয়েছে এবং সেই সারিগুলো আছে অজ্ঞাতনামা শহীদ হিসেবে। আমাদের মুক্তির আকাঙ্ক্ষা, মুক্তি মানে সবার মুক্তি। সবার মুক্তি না হলে সবার স্বাধীনতা ভোগ হবে না। এতে আমাদের বলবো যে রাজনীতিকদের প্রধান ব্যর্থতা, কিন্তু সেই সঙ্গে অন্যরা যারা সমাজে তো দুটো শ্রেণী, এটা অস্বীকার করা যাবে না। একটা শ্রেণীর সুবিধাভোগী আর একটা শ্রেণীর সুবিধা বঞ্চিত। এর মধ্যে যদি একটা ভারসাম্য তৈরি না করা যায় তাহলে কোনো অভ্যুত্থান, কোনো আন্দোলন, কোনো সংগ্রামে কিন্তু অর্থবহ হবে না বা তার সুফল সব মানুষের কাছে পৌঁছবে না। আজ আমরা যখন স্বাধীনতার 54তম
বিজয় 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 উদযাপন করছি, তখন বাংলাদেশে 3,60,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। দারিদ্র্য সীমার নিচে বাস করা মানে হচ্ছে তাদের মৌলিক যে অধিকার থাকা, বেঁচে থাকার যে মৌলিক অধিকারগুলো তারা কোনো না কোনোভাবে তার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা। তাহলে ওই 3 কোটি এবং আরও 3 কোটি মানুষ ঝুঁকিতে আছেন। আমি ঝুঁকিতে যারা আছেন সেটা বাদ দিলাম। 24শে জুলাই অভ্যুত্থান হলো, স্বৈরাচারে পতন হলো। সেই অভ্যুত্থানের মূল ছিল কি? বৈষম্য। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। কোটা এক ধরনের বৈষম্য ছিল, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে না, কোটার ভিত্তিতে সেই চাকরি চলে যাবে কোটায়। তার বিরুদ্ধে আন্দোলন হলো এবং সেই আন্দোলন সরকার পতন ঘটলো। কিন্তু বৈষম্য কি কমেছে? গত 15-16 মাসের অভিজ্ঞতা হলো বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, নিত্যপণ্যের দাম বেড়েছে এবং যারা গরিব মানুষ আরও গরিব হয়েছে এবং তাদের কি বলে বাঁচার অবলম্বনগুলো ক্রমেই কমে যাচ্ছে। তবে কি ক্ষমতার পালা বদলেও জনগণের ভাগ্য উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি? বৃহত্তর জনগণের ভাগ্য তো সবসময় অনিশ্চিত। উন্নয়নের বিষয়টা কি? উন্নয়ন হচ্ছে তার মৌলিক অধিকারগুলো। কিন্তু এই রাষ্ট্র, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জিত রাষ্ট্র তো সবার হয়নি। আমরা যদি সবার জন্য একটা রাষ্ট্র করতে পারতাম, সবার স্বপ্ন পূরণ হতো, তাহলে সেটি হতো সত্যিকার স্বাধীনতা। মানে এর অর্থ না যে আমরা স্বাধীনতা অর্জন করিনি, কিন্তু স্বাধীনতার সুফলটা আমরা সবার কাছে পৌঁছতে পারিনি। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করে, সামনে নির্বাচন, তারা আবারও অঙ্গীকার করবে, কিন্তু সেই অঙ্গীকার পূরণ হবে কিনা সেখানে প্রশ্ন থেকে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। ডক্টর এহসানুল হক মিলন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো কিন্তু প্রস্তুতি শুরু করেছে এবং দেশ নির্বাচনমুখী এমনটা বলা হচ্ছে। কিন্তু আমরা বিএনপির বাস্তবতা যদি তুলে ধরি, বেগম জিয়ার অসুস্থতা, তারেক রহমানের বিদেশে অবস্থান, নির্বাচনের পথ থেকে বিএনপি কি কিছুটা বিচ্যুত হয়ে যাচ্ছে? আমি মোটেও সেটা দেখছি না। দেখুন, অনেকটা বাজারে টক অফ দ্য টাউন চলছিল যে এই সরকার নির্বাচন করতে পারবে কিনা, সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা। তার উল্টোটা যেটা বলতেন প্রধান উপদেষ্টা, যে ঐতিহাসিক নির্বাচন হবে, আমরা বিশ্বাস করেছি ঐতিহাসিক নির্বাচন হবে। যখন বাজারে এই কথাগুলো বলা হতো, জনমনে সন্দেহ প্রকাশ হতো, ঠিক সেই সময় অর্থাৎ 3রা নভেম্বর বিএনপি 237টি আসনের ঘোষণা দেওয়ার পর আপনি দেখেছেন সারা দেশ নির্বাচনী একটি ফেস্টিভ মুখী হয়ে গিয়েছে। অর্থাৎ সকলেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নিয়ে যার যা এলাকায় কাজ করছে। এই জায়গায় বিএনপি পিছিয়ে পড়ার আমি কোনো কারণ দেখছি না, বরঞ্চ দেখছি অধীর উদ্দীপনা নিয়ে মানুষ মাঠে আছে, কাজ করছে। আর বাকি কয়েকটি আসন সেটা ডিক্লেয়ার করবে উপযুক্ত ক্যান্ডিডেট যাচাই বাছাইয়ের পরে, আমি দেখছি না। কিন্তু আপনি বলছিলেন যে আসলে টক অফ দ্য টাউনের কথা, কিন্তু বর্তমান সময়ের বাস্তবতা যদি তুলে ধরি, বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে না ফেরাই কিন্তু টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। এবং যেমনটি আসলে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন যে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে সরকারের তরফ থেকে কোনো বাধা বিপত্তি নেই। আইন উপদেষ্টা জানালেন কোনো আইনি বাধাও নেই। তাহলে আসলে তারেক রহমানের দেশে ফিরতে বাধাটা কোথায়? দেখুন, আজকে সম্ভবত বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে ওনাকে এসএসএফ দেওয়ার ঘোষণা হয়েছে, কিছুক্ষণ আগে শুনতে পেয়েছেন। আচ্ছা, আমি যদি বলি জনাব তারেক রহমান সোসাইটিতে সামাজিকভাবে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, তার জন্য কি এই গভর্নমেন্ট এসএসএফ বা সিকিউরিটি কোনো ব্যবস্থা করেছে? আমি যদি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করি, উনি দেশে আসবেন, ট্রাভেল পাসের কথা বলছেন, কিন্তু তার সিকিউরিটির ব্যাপারে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নিশ্চয়ই না। সেই বিষয়টি গভর্নমেন্ট অ্যাড্রেস করেছে? বলুন। কিন্তু তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি নিশ্চিতভাবে সরকারের কাছে তথ্য পৌঁছানো হয়েছে কি? অবভিয়াসলি সরকার কি জানেন না? ওয়েটিং টু বি এ প্রাইম মিনিস্টার অফ দ্য নেক্সট গভর্নমেন্ট, সেটা কি সরকারের সেই উপলব্ধি নেই? সরকার কি এই তারেক রহমানের মতো একজন নেতা, সর্ববৃহৎ দলের নেতাকে কিভাবে বাংলাদেশে তাকে রাখতে হবে সেই ব্যাপারে কি কোনো মিটিং করেছে, কোনো চিন্তা ভাবনা করেছে, সেই ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করেছে? এটা কি তাদের কোনো দায়িত্বের চার্টার হয় না? ধরুন
আজকে রাত্রে 12টার প্লেনে তারেক রহমান এই ঢাকা বিমানবন্দরে অবতরণ করলো। একবার ভেবে দেখুন তো বাংলাদেশটা কি অবস্থা হবে, জনতার সুনামি হবে। অতএব সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? কে ইম্পর্টেন্ট এই দেশে? জনগণ যাকে মনে করে ইম্পর্টেন্ট। আর যদি আপনি কোনো ব্যারোমিটার খুঁজে না পান, তাহলে দেখুন প্রিভিয়াসলি কোন দল। সুনির্দিষ্ট কোনো দিন তারিখ না জানলে সরকার আসলে কিভাবে এই ব্যবস্থাগুলো নেবে? এহসানুল হক মিলন, আজকে 15 মাসে আজকে কি 15 মাসে সরকার জানে না যে ওনাকে আসতে হবে, আসবে? আপনি কি মনে করেন যে আমি গণঅভ্যুত্থানের পর থেকে শুনছি এহসানুল হক মিলন তারেক রহমান আসবে, কিন্তু কবে আসবে আমরা কিন্তু এটা জানি না। না, সরকার কি সেই প্রস্তুতি নিয়েছে? আজকে 15 মাসে সরকার কোনো প্রস্তুতি নিয়েছে? আচ্ছা ধরুন এই যে কথাগুলো বলছেন, মার চেয়ে কি মাসির দরদ বেশি? আমার চেয়ে কি তারেক রহমানের মার প্রতি ওনার চেয়ে আমার দরদ বেশি? নিশ্চয়ই সেটি হওয়ার কথা না। না, কোনো লোক তো টক শোতে এসে বলেন আমি যদি তারেক রহমান হতাম চলে আসতাম। এই সমস্ত ভাইরাল কথা বলে তো কোনো লাভ নেই। উনি কি আসতে চান না? বলুন আপনি, ওনার মায়ের প্রতি কি ওনার মমত্ববোধ নেই? যেখানে তার ভাই মারা গিয়েছেন দেখতে পারেননি, বাবা মারা গিয়েছেন দেখতে পারেননি, শুধু কফিনের পাশে দাঁড়িয়েছিলেন যেদিন সেই লক্ষ জনতার জানাজা হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে একবার উচ্চারিত করেছে। কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যেমনটি বলছে যে সরকারের তরফ থেকে কোনো বাধা বিপত্তি নেই, কোনো আইনি বাধা নেই, পররাষ্ট্র উপদেষ্টা একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে প্রস্তুত। সেটি কি প্রমাণ করে না যে সরকারের তরফ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে? আমার মনে হয় কথাটা আপনি বুঝতে পারছেন না। আইনি বাধা, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশে যাব, আইনি বাধাটা কোথায়? আপনারা বলছেন তাকে ভোটার লিস্টে তার নাম নেই। ওয়াই? উনি কি 2001 সালে ভোট দেননি? ওনার নামটা কেন কাটা হলো? ওয়াই? কোন আদালতে কোন বিচারে ওনার নামটা বাদ দেওয়া হলো? উনি ভোটার লিস্টে নাম আছে, ভোটার লিস্টে থাকবে। আচ্ছা, উনাকে আসতে হবে, উনি আসবেন। সরকার একবার বলেছে যে আমরা আপনার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমরা বলছি আসুন। বিএনপির তরফ থেকে দলগতভাবে কোনো আবেদন করা হয়েছে কি এই বিষয়ে? অবভিয়াসলি করা হয়েছে। বলেছে যে পাসপোর্টের কোনো অসুবিধা নেই, ট্রাভেল ডকুমেন্টের কোনো অসুবিধা নেই। আমরা কি ট্রাভেল, আমার দেশে আমি যাব, এটা কি ট্রাভেল ডকুমেন্টকে আমাকে আটকে রাখতে পারবে? তারেক রহমানের সামনে নামে বেশ কিছু মামলাও ছিল, আমরা দেখেছি সেগুলো কিন্তু নিষ্পত্তি হয়েছে। মামলা তো বিষয় না, মামলা তো নিষ্পত্তি হতেই হবে, কারণ উনি তো অন্যায় করেননি। ইটস অবভিয়াস, সেটা তো কোনো বিষয়ই না। আমার নামে মামলা হয়েছে না, আমাকে 3.5 বছর জেলে রেখেছে না, আমার বিরুদ্ধে কোনো ভার্ডিক্ট হতে পেরেছে? ওনার মামলাগুলো তো বেকসুর খালাস পাবেনি। আমরা তো জানি উদ্দেশ্য প্রণোদিত। সেখানেই তো জনাব এহসানুল হক মিলন, সাধারণ মানুষ সেই রহস্যের জটটা খোলার চেষ্টা করছে যে আসলে তারেক রহমানের দেশে ফিরতে মূল বাধাটা কি। আসলে দেশের জনগণ জানে তারেক রহমান উদ্গ্রীব হয়ে বসে আছেন বাংলাদেশে আসার জন্য। মা অসুস্থ, মাকে দেখার জন্য, এটা জনগণ জানে। সরকারকে স্পেল আউট করতে হবে ক্লিয়ারলি, যেভাবে বলেছে যে ট্রাভেল ডকুমেন্টের কোনো অসুবিধা নেই, সেইভাবে বলবে যে হ্যাঁ আমরা সোশ্যালি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে, SIP হিসাবে বাংলাদেশে আসুক, আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করব। এই সরকার কি সেটা করেছে? আস্ক দ্য গভর্নমেন্ট, কেন তারা করেনি? বাজারে গুজব রটালে হবে না। আমি তারেক রহমান হলে দেশে চলে আসতাম। আরে ভাই, আপনি শহীদ জিয়ারও ছেলে হতে পারবেন না, আপনি বেগম খালেদা ছেলে হতে পারবেন না। আপনি বলতে পারেন, আমি বলতে পারি, কিন্তু সরকার কি তা বলেছে? বলেনি। জিজ্ঞেস করুন সরকারকে। তার মানে এখন নিরাপত্তা ঝুঁকি যে বিষয়গুলো আছে সেগুলো যদি সরকার নিশ্চিত করতে পারে তখনই তারেক রহমান সরকারকে করতেই হবে। সরকার করেছে, সেই সৎ সাহস সরকার রয়েছে। ওপেনলি আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, সরকার একবার দাঁড়িয়ে বলুক, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ম্যাডামকে এখন SSF দেওয়া হচ্ছে, তাহলে সোশ্যালি ইম্পর্টেন্ট SIP পার্সন হিসেবে তারেক রহমানকে কেন বলা হচ্ছে না? ওনারা কি জানেন না? ওনাদের কাছে কি কোনো সমীক্ষা নেই? জাতি কি জানে না? দেশ কি জানে না হুইজ তারেক রহমান, কতটুকু ইম্পর্টেন্ট উনি? বলুক না একবার, এই কথাটি বলুক উপদেষ্টার যে মুখপাত্র রয়েছেন, বলুক আমাদের এই হোম অ্যাডভাইজার, বলুক পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন একবার? আমার প্রশ্নের উত্তর আপনি দেন। জি, আমি একটু প্রশ্নের উত্তরটি শুনে আসতে চাই। সৌরভ হাসান, আপনার পর্যবেক্ষণ। না, মিলন ভাইয়ের আবেগ এবং উদ্বেগের সঙ্গে এক সহমত প্রকাশ করছে, কিন্তু একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন আসে। সেটি হচ্ছে, প্রধান উপদেষ্টা যখন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করলেন, আমরা জানি না যে তখন তিনি তার উদ্বেগের কথাটা জানিয়েছিলেন কিনা, যে দেশে তার ফিরে আসলে কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে কিনা।
দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ জানানো হয়েছে কিনা বা নিরাপত্তা চাওয়া হয়েছে কিনা এই প্রশ্নটা আসে। আমরা সম্প্রতি তো দেখলাম যে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং সে ব্যাপারে সরকার অনুমোদন করেছে। এবং বিএনপি নিজস্ব যখন বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন আর বিরোধী দলীয় নেত্রী নেই, তারপর থেকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কিন্তু তার নিজস্ব দলের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি সশস্ত্র নিরাপত্তা হয় তাহলে সরকারের অবশ্যই অনুমোদন লাগে, সশস্ত্র না হলেও লাগে, কারণ আমাদের যতগুলো সিকিউরিটি এজেন্সি আছে সেগুলো কিন্তু সরকারের অনুমোদন নিয়ে কাজ করতে হয়। আরেকটি যে বিষয়টি মিলন ভাই বলেননি বা সরকারেরও কেউ বলছেন না, তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকিটা কোথায়, কোন পক্ষ থেকে? নানা রকম আলোচনা যে দেশের ভেতরে যেমন ঝুঁকি আছে দেশের বাইরেও আছে। এখন বাইরে আছে এটি অবশ্যই সরকারের দায়িত্ব, যে সরকারকে চিহ্নিত করা যে কারা বাইরে। আমাদের এখানে এদেশে তো গুপ্ত হত্যা হয়েছে, দুজন রাষ্ট্রপতি ঘাতকদের হাতে নিহত হয়েছেন, সাবেক 2 প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা হয়েছে, একজন গ্রেনেড হামলার শিকার হয়েছেন। আর সুতরাং নিশ্চয়ই আপনার প্রশ্নটি নিয়ে আমি ডক্টর এহসানুল হক মিলনের কাছে যাব যে তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকিটা আসলে কোথায়। আমি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে এসে তার কাছ থেকে নিশ্চয়ই ব্যাখ্যাটা শুনবো। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আরম এহসানুল হক মিলন, যে প্রশ্নটি সোহরাব হাসান আপনার কাছে রেখেছে সেই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই এই অংশে। তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি আসলে কোথায়? দেখুন, আমি যদি একটু পিছনে যাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি 1981 সালের 17ই মে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করার সুযোগ দিয়েছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই সময়ে সামরিক ফরমান দিয়ে বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র এবং দেশের বাক স্বাধীনতা তিনি দিয়েছিলেন। সেই সময় তিনি কিন্তু আশ্বস্ত করেছিলেন শেখ হাসিনাকে যে তার সিকিউরিটি বাংলাদেশ সরকার দেবে। যাই হোক, দুর্ভাগ্যজনক 1981 সালের 30শে মে তিনি নিজেই শাহাদাত বরণ করলেন। তার আগে যদি আমরা চলে যাই, 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানও আত্মহত্যা দিতে হয়েছে। আমরা যদি সেই সাথে ভারতে চলে যাই, আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকেও ঠিক এমনি একটি দুর্ঘটনার মধ্য দিয়ে তার জীবন শেষ হয়েছিল। তো এই জিনিসগুলি দেখার পরে আমরা তো মনে করি যে এই গভর্নমেন্ট এই জনাব তারেক রহমানকে হাইয়েস্ট সিকিউরিটি দেওয়ার কথা এবং তারা এটা ঘোষণা করার কথা। তারা কিন্তু এখনো ঘোষণা করেনি। কিন্তু সরকার কি এটি ঘোষণা করেছে যে তারা নিরাপত্তা দিবে না? তারা দিবে, সেটা তো ঘোষণা করতে দিবে না বলেছে, দিবে না সেটাও তো বলেনি। না না, আপনি এই প্রশ্নটা আসছেন কেন? দেবে না সেটা কি বলতে হবে? সেটা একটা সরকার বলবে। জায়গাটা যেখানে সন্দেহ বা সংকট বা সংশয় তৈরি করেছে, তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটাই তো নিশ্চিত করতে। দিস থিং, সরকার কি বলবে আগ বাড়িয়ে আমি দেব না? এটা কি হতে পারে? আপনি তো অভিযোগ করছেন যে সরকার এখনো ঘোষণা দেয়নি যে তারা নিরাপত্তা নিশ্চিত করবে। তারা তো বলছে না, তারা তো বলছে যে সার্বিক সহযোগিতা তারা করবে। তারা বলছে তার ডকুমেন্টসে কোনো অসুবিধা নেই। হোয়াট ইজ মিন সহযোগিতা? তারা কি প্লেনের টিকিট কেটে দেবে? আমরা কি তাকে চাচ্ছি তারা এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে দাঁড়িয়ে থাকবে? সে কি প্রটোকল পায়? নো। কিন্তু প্রটোকল পেত যদি তাকে সিকিউরিটি দেয়। আপনি কি বেনজির ভুট্টোর কথা দেখেননি? তাহলে এই উপমহাদেশে এই ঘটনাগুলি ঘটার পরে আমরা এত লাইটলি নেব কেন? আপনি ওনার স্টেটমেন্টটা একটু পড়ুন, কি বলেছেন উনি ফেসবুকে, দেখেছেন তো নিশ্চয়ই? আমি পড়েছি। তাহলে উনি কি ওনার আবেগ উদ্বেগের কথা কি বলেননি? তাহলে উনি যখন আবেগ উদ্বেগের কথা বলেন তখন সরকারের কি কোনো দায়িত্ব নেই? কি মুখে কুলুপ দিয়ে বসে থাকা? না, অন্য কোনো ষড়যন্ত্র যে তারেক রহমান দেশে না আসুক। কোন ষড়যন্ত্রকে ইঙ্গিত করছেন? আমি জানি না, আমি জিজ্ঞেস করছি অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা। তবে আমি একজন কর্মী সে নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তন আলটিমেটলি কেউ কি ঠিকই রাখতে পারবে? নিশ্চয়ই না। কেউ ঠেকাতে চাইছে কি? অবভিয়াসলি সেই ইনফরমেশন গভর্নমেন্ট দিবে। ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, ন্যাশনাল সিকিউরিটি কার হাতে?
সেটা কি আমি জানবো? কিন্তু এই আলোচনার মধ্যে ট্রাভেল পাসের প্রসঙ্গ কেন আসছে? Travel pass is a তারেক রহমান document. কি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন? প্রশ্নই আসে না। ব্রিটিশ না হলে তো এই গভর্নমেন্ট ডকুমেন্টসে দেখাতে পারতো। ব্রিটিশ নাগরিকত্ব যদি নিতেন তাহলে এটা ডকুমেন্টস তো গভর্নমেন্টের কাছে থাকতো। এই যে কথাগুলো বলা হয়, ট্রাভেল পাসের কারণটা যুক্তিটা হলো যে আওয়ামী লীগ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। বাতিল করার পর তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তিনি রাজনৈতিক আশ্রয়েই আছেন। এখন তার দেশে ফিরে আসতে হলেও কিন্তু একটা ট্রাভেল ডকুমেন্টস দরকার। এবং ইসি সচিব যেমনটি জানিয়েছে সোহরাব হাসান যে তারেক রহমান ভোটার না, ইসির সিদ্ধান্তে নির্বাচন করতে পারবেন। তারেক রহমান ভোটার না, উনি জন্মগতভাবে এই দেশের নাগরিক, 2001-এ ভোট দিয়েছেন। উনি ভোটার না কিভাবে হলেন? ইজ দ্যাট এনি আনসার? কে ওনার ভোটার রাইট ক্যান্সেল করবে? প্রিভিয়াস গভর্নমেন্ট। দ্যাটস আ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। তার ডিসিশন কি এক্সিকিউট হবে এখন? তাহলে ইসি কেন বলবেন যে সে ভোটার না? যেই ভাবে এটাকে ভুল করা হয়েছে সেটা তো কারেক্ট করার দায়িত্ব ইসি। সোহরাব হাসান, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? আসলে এসব এত ছোটখাটো কারিগরি বিষয়, যেমন একজন আমার নামই ধরেন ভোটার তালিকায় নেই, আমি কালকে যে আবেদন করলে ভোটার তালিকায় নাম হবে, এবং তারেক রহমান তো বিএনপি ধরেন তারেক রহমানের নাম নেই, তাহলে নির্বাচনের আগে যে কোনো সময় তো তিনি নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, অন্তত ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত। এটি কিন্তু সমস্যা না, সমস্যা আরেকটি। মিলন ভাই যে প্রশ্নটি করেছে, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে সরকারের তরফ থেকে দায়িত্বের কোনো অবহেলা দেখছেন কিনা বা আন্তরিকতার কোনো ঘাটতি দেখছেন কিনা তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে? নিরাপত্তা ঝুঁকির কথা তিনি বারবার বলছেন, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, এহসানুল হক মিলন বারবার তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরছেন এবং অন্তর্বর্তী সরকার তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে কোনো উদ্যোগ কেন নিচ্ছে না সে প্রশ্নও রেখেছেন তিনি। সরকার কতটা দায়িত্বশীল আচরণ করছে? সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আপনি দেখেন কিনা? না, সরকারের পক্ষ থেকে যে সব বক্তব্য দেওয়া হয়েছে সেখানে নিরাপত্তার বিষয়টা নিয়েই কিন্তু আছে। তার আইনগত আসতে কোনো কাগজের সমস্যা আছে কিনা, আইনি সমস্যা আছে কিনা সেটা তারা দূর করবেন, এটা বলেছেন। আর যেটি বলছেন যে বিএনপি দুটি বুলেট প্রুফ গাড়ি কিনেছে, সে ব্যাপারে সরকার অনুমোদন দিয়েছে এবং হয়তো তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী বা নিরাপত্তা দল করার ক্ষেত্রেও সরকারের আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক মহলে যে আলোচনাটা, সরকার নিরাপত্তা দেবেন বলল সরকারের যারা নীতি নির্ধারক, কিন্তু এই আশ্বাস দেওয়ার পরও বিএনপি নেতৃত্ব কতটা আশ্বস্ত হবেন, যে কারণে তারেক রহমানের বিবৃতিটা কিন্তু খুব আবেগঘন। দ্বিতীয় হচ্ছে এক ধরনের অসহায়ত্ব। তিনি বলেছেন এটি আমার হাতে, মানে একক নিয়ন্ত্রণে নেই। দ্বিতীয় এর পরের বাক্যটা হচ্ছে উনি যেটা বলতে চাচ্ছেন সেটি এর চেয়ে বেশি এই মুহূর্তে বলা সম্ভব নয়। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এক ধরনের ইঙ্গিত আছে। এখন এই ইঙ্গিতটা বিএনপির নেতাকর্মীরা কতটা বুঝেছেন সেই প্রশ্নটি নিয়ে যেতে চাই। এহসানুল হক মিলন, সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়ার পরেও আপনারা আশ্বস্ত হতে পারবেন কি? দেখুন, জনাব তারেক রহমানের যে স্ট্যাটাস আপনারা ওনার ফেসবুকে দেখেছেন, তারপর কি সরকার দায়িত্বশীলতা পালন করেছে? সরকার কি আশ্বস্ত করেছে? মানবিক কারণে যখন উনি তার উদ্বেগের কথা বললেন যে আমার মা আমি দেখতে পাচ্ছি না, তারপর সরকার কি বলেছে যে ঠিক আছে আমরা নিরাপত্তার ব্যবস্থা নেব? এটা তো সরকার বলেনি। এই স্ট্যাটাস দেখার পর তো সরকার বলা উচিত ছিল। সেই জায়গাটি আমি আসছি। আপনি যে বলছেন সরকার কিছু বলছে না, আবেদনের চেয়ে কোন জায়গাটি বাকি রইল? ওনার এই আবেগপ্রবণ স্ট্যাটাসটি দেখার পরে টক অফ দ্য টাউন হতে পারে, কিন্তু সরকার কি অ্যাড্রেস করেছে? সরকারের নীরবতা মানিটা কি, সেটা তো আমারও প্রশ্ন। দেখুন, আমাদের ইতিহাস কিন্তু খুব ভালো না। যারা অন্যকে কাফনের কাপড় পরাতে চেয়েছিল তারা কিন্তু নিজেরই কাফনের কাপড় পরেছে। অতএব আজকে যারা এই দেশে অন্য রকম চিন্তা ভাবনা করছে, এই জাতি এদেশ এই 24-এর বিপ্লবের পর
আর এর পুনরাবৃত্তি হবে না, এটা কিন্তু অন্যরকম চিন্তার কথা আপনি বলছিলেন। আমরা রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই কিন্তু -2 ফর্মুলার কথা শুনে এসেছি, কিন্তু বর্তমান সময় আমরা যেটি শুনছি সেটা হচ্ছে -4 ফর্মুলা। এর কোনো আলামত দেখছেন কিনা, আসলে এর কোনো বাস্তবতা আছে কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি না এই দেশে আর -2 -4। আর আপনি যদি আমাদের তারেক রহমানের কথা বলেন তাহলে তো আমি দেখছি যে তারেক রহমানের স্ত্রী, তার ছোট ভাইয়ের স্ত্রী, তার 2 কন্যা, ওনার কন্যা, এই মাইনাস প্যাকেজ আর এই দেশে কাজে লাগবে না। এটা যারা বুঝতে ভুল করেছে তারা নিজের কাফনের কাপড় নিজে পরবে, যেইভাবে জীবন্ত একজন ব্যক্তি নিজের কাফনের কাপড় নিজে পরে পালিয়ে গিয়েছেন। আপনি কি বুঝতে দেরি হচ্ছে আমাদের যে এই দেশে যদি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দিতে এই সরকার ব্যর্থ হয়, জনগণের যে ম্যান্ডেট, যে জন্য 1400 লোক আত্মহত্যা দিয়েছে, 20,000 আহত হয়েছে, সেই নির্বাচন যদি এই সরকার দিতে ব্যর্থ হয়, তাদের তো আর পার্শ্ববর্তী দেশে জায়গা হবে না পালানোর। তারা পালাবে কোথায়? মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে নির্বাচনের জন্য। এবং সেই ক্ষেত্রে আজকে এমন একটি সময়ে এই সরকার কি পারতো না যে ইয়াস, সব কথার বাইরে গিয়ে আমরাই নিরাপত্তা দেব জনক তারেক রহমানকে? কেন এই কথাই বলছে না সরকার? কেন এই কথা কাটাকাটি হচ্ছে? বললেই তো পারে। সরকারকে এই অ্যাবিলিটি নাই? ধরুন উনি বিদেশি রয়ে গেলেন, নির্বাচন হলো, নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা পেলেন, উনি প্রধানমন্ত্রী হয়ে দেশে আসলেন, সেদিন কি এই লন্ডন ফেরতা প্রধানমন্ত্রীকে কি নিরাপত্তা এই সরকার দেবে না? নিশ্চয়ই দেবে। সরকার সেই সম্ভাবনা আছে কি এসনুল হক মিলন? এমন একটা গুঞ্জন কিন্তু রাজনৈতিক অঙ্গনে রয়েছে যে নির্বাচনের আগে তারেক রহমান হয়তো দেশে ফিরবেন না। হয়তো দেশে ফিরতে দেওয়া হচ্ছে না, কথাটাকে তো অন্যভাবে বলতে হবে। হয়তো ফিরবেন না মানে কি দেশে ফিরতে চাই, এই স্ট্যাটাসের পরে আমরা এই কথাটাকে টুইস্ট করতে পারি? মানবিক কারণে তো আমরা এই কথাটা টুইস্ট করতে পারি না। আজকে যারা টুইস্ট করছেন তাদের ভিতরে দুরভিসন্ধি রয়েছে, তারাই আগামী দিনের ষড়যন্ত্রকারীদের দোষর। একটি সেন্টেন্স ক্লিয়ারলি বলা হয়েছে, এটাকে টুইস্ট করা হবে কেন? কিছু কিছু রাজনৈতিক দল করতে চাচ্ছে। দেয়ার ইজ নো টুইস্ট, ইটস এ প্লেন সিম্পল। বাংলা ভাষায় আবেগ ঘন একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটাকে টুইস্ট হবে কেন? আর যদি সেটাই করা হয় তাহলে নিশ্চিত, যদি তিনি আল্লাহর রহমতে বিদেশে বিবাহিত বসে যদি প্রধানমন্ত্রী হন, তিনি বিদেশ বিবাহিত বসে এই দেশে এই দলটিকে সর্ববৃহৎ রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত করেছেন। এটা কি দেখতে পাচ্ছি না আমরা? এটা কি জনগণ দেখতে পাচ্ছে না? সকলে দেখতে পাচ্ছে। তারপরে কেন সরকার ওনার নিরাপত্তা দিয়ে এই স্ট্যাটাসের পরে একটি সেন্টেন্স বলল না? আমি তো এটা জানতে চাই। কিন্তু তারেক রহমান বিদেশে অবস্থান করলে বিএনপির নির্বাচনী রাজনীতিতে প্রভাব পড়বে কতটা? আমি মনে করি উনি বিদেশে থেকে এই দলকে প্রতিষ্ঠা করেছেন, বিদেশে থেকে আমরা এই পপুলারিটি অর্জন করেছি। আমাদের এই ব্যারোমিটারে উনি আজকে একদম হাইয়েস্ট পর্যায়ে নিয়েছেন, ফারেনহাইট নিয়ে গিয়েছেন 10-এর ভিতরে 9। হাও বিদেশে বসে? আমি তো সেটা দেখছি না যে বিদেশে বসে থাকলে উনি পারবেন না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আনোয়ার হোসেনুল হক মিলন। সোহরাব একই বিষয়ে দুলাইন মন্তব্য নিয়ে শেষ করতে চাই। তারেক রহমান যদি শেষ পর্যন্ত বিদেশে অবস্থান করে, নির্বাচন যদি হয়ে যায়, সেই নির্বাচনী রাজনীতিতে প্রভাব কতটা পড়বে? খুবই প্রভাব পড়বে। মিলন ভাই যদি বলছেন পড়বে না, কারণ যে রাজনীতির কারণে তিনি দেশে আসতে পারছেন না বা পারবেন না, সেই রাজনীতি তো গণতন্ত্র দেবে না, সেই রাজনীতি তো কি বলে গণতন্ত্রের মুক্তি দেবে না, এবং যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে না, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। আর মিলন ভাই বলছেন যে হ্যাঁ, তিনি বাইরে থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসবেন না, যদি আসতে না পারেন, মানে আমি বলছি কদমবিনি কি না পারেন, কিন্তু আমি এখানেই যোগ করছি যদি আসতে না পারেন তাহলে ওই না দেওয়া হয়, কিন্তু যারা দেবেন না বা যে কারণে তিনি আসতে পারবেন না, সেই একই কারণে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, সেই একই কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে নতুন করে। সেটাই বললাম, যারা আসতে দিবেন না তাদের কাফনের কাপড় জীবন্ত অবস্থায় তারাই পরিহিত করবে যা হইয়াছিল। না, তাদের কাফনের কাপড় তারা পরুন, কিন্তু জনগণ, দেশের 18 কোটি মানুষ তো কোনো অপরাধ করেনি। সুতরাং তাদের গণতান্ত্রিক যে অধিকার, তাদের যে এই গণতন্ত্রের জন্য এত মানুষ জীবন দিলেন, তার প্রতিদান কি হবে? সেটাই তো এই সরকার করবেন, এবং সেটা করবেন আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আনোয়ার হোসেনুল হক মিলন। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।